ইউনিফর্মের প্রতি একটা আকর্ষণ ছিল। আপনি খুব অসাধারণ বিজ্ঞানী হতে পারতেন কিংবা গবেষক হতে পারতেন। দায়বদ্ধতা ছিল দেশের প্রতি। সাধারণ মানুষ পুলিশকে ভয় পায় কেন? পুলিশ একটি সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান, পুলিশের নিজস্ব আইন আছে। এই মুহূর্তে বাংলাদেশ এই ঢাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন? ফিয়ার অফ ক্রাইম যে জিনিসটা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। পুলিশ যদি নিজে ভালো না থাকে, পুলিশ কি ভালো সেবা দিতে পারবে মানুষকে? যেদিন আপনার ছুটি দিন সেদিন আমার বেশি ডিউটি পড়ে যায়। থানা পুলিশকে কতটা স্ট্রেংথেন করা সম্ভব হলো ডিজিটালি? পুলিশ ভালো না থাকলে বাংলাদেশ ভালো থাকবে না, আইন শৃঙ্খলা ভালো থাকবে না। চব্বিশের গণঅভ্যুত্থানের পর থেকে বাংলাদেশের সবচেয়ে বেশি যে আলোচনার বিষয় সেটি আইন শৃঙ্খলা। প্রশংসা হোক কিংবা গালি হোক, নেতিবাচক হোক ইতিবাচক হোক, সবকিছুর মূলে থাকে পুলিশ। বাংলাদেশের রাজধানী ঢাকা এবং ঢাকার আইন শৃঙ্খলা নিয়ে একটু কথা বলতে চাই। কতটা দাঁড়ালো, পুলিশের মনোবল কতটা ঘুরে দাঁড়ালো এবং সামনের দিকে পুলিশিংয়ে সেবা কতটা পাবে বাংলাদেশের মানুষ। আপনাদের সবাইকে পডকাস্ট কথা চলুকে আমন্ত্রণ। এবং আমার আজকের অতিথি ঢাকা মেট্রোপলিটন পুলিশের জয়েন্ট পুলিশ কমিশনার ক্রাইম মোহাম্মদ ফারুক হোসেন। মোহাম্মদ ফারুক হোসেন, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ। আমরা একটু আগে কথা বলছিলাম, আপনি বাই ডিসিপ্লিন আপনি একজন ফার্মাসিস্ট, ফার্মাসিতে পড়াশোনা করেছেন। হোয়াট ইন্সপায়ার্ড ইউ টু বি আ পুলিশ? অবশ্যই ইউনিফর্মের প্রতি একটা আকর্ষণ ছিল। যখন পড়াশোনা শেষ করলাম, হওয়ার কথা ছিল ওষুধ বিজ্ঞানী, পরে বিসিএস দিয়ে যেহেতু ইউনিফর্মের প্রতি আকর্ষণ ছিল, ফার্স্ট চয়েস দিই 21তম বিসিএসে পুলিশে এবং কোয়ালিফাই করি ফাইনালি, তারপর জয়েন করি পুলিশে। এবার ফার্মাসিতে খুব লুক্রেটিভ সাবজেক্ট। আপনি আপনার রেজাল্টও যেহেতু ভালো ছিল, আপনি খুব অসাধারণ বিজ্ঞানী হতে পারতেন কিংবা গবেষক হতে পারতেন। তার বদলে পুলিশিং, দুইটা আসলে দুই মেরুর। ডেফিনেটলি ফার্মাসি ইজ এ ভেরি গুড সাবজেক্ট এবং আমার অনেক অপরচুনিটি ছিল। বাট আমার একটা ছিল যে যেহেতু একটা মিডল ফ্যামিলি থেকে আমি বেড়ে উঠেছি, একটা বলতে গেলে সরকারি কোষাগারের টাকা দিয়ে পড়াশোনা করেছি, বিভিন্ন সব জায়গায় ফ্রি পড়াশোনা করেছি, একটা দায়বদ্ধতা ছিল দেশের প্রতি, সমাজের প্রতি। তো এটা থেকে কিছুটা ছিল যে যদি পুলিশের মাধ্যমে কিঞ্চিত হলেও একটু সেই দায়বদ্ধতা একটু মানে এক ধরনের ঋণ শোধ করার মতো। এবং আমার মনে হয়, আমি বিশ্বাস করি যে আসলে রাইট, পুলিশের সেই সুযোগটা রয়েছে। কেমন এনজয় করছেন পুলিশিং? এনজয় বিং এ ফার্মাসিস্ট, নাও আই এম এ পুলিশ অফিসার এবং আমি এখন প্রায় লং 23 ইয়ার্স আমি পুলিশেই আছি, 24 ইজ রানিং। এনজয় করছি, অনেক সুযোগ আছে এবং সেটি যতটা সম্ভব আমি চেষ্টা করছি মানুষের উপকার করার জন্য। দুই যুগের অভিজ্ঞতা আপনার পুলিশিংয়ে, পুলিশিংটাকে কিভাবে দেখেন? মানে বলে না বাংলাদেশের পুলিশ যে জনতাই পুলিশ, পুলিশই জনতা, এবং পুলিশ মানুষের বন্ধু না হতে পারলে সেই সেবাটা আসলে দেওয়া সম্ভব হবে না। পুলিশ কতটা মানুষের বন্ধু হতে পারলো, জনগণের বন্ধু হতে পারলো? এক্স্যাক্টলি, একটা সোসাইটিতে পুলিশকে কাজ করতে হলে অবশ্যই জনগণের সহায়তা দরকার। জনগণের পার্টিসিপেশন ছাড়া এবং পুলিশ এবং জনগণের মধ্যে যদি বন্ধুত্ব বলি বা কোনো ধরনের ফাংশনাল রিলেশনশিপ না থাকে, রিয়েলি একটা সোসাইটিতে পুলিশের কাজ করা কঠিন। বাংলাদেশের যে বাস্তবতায় যে জায়গাটা আমাদের পৌঁছানোর কথা ছিল পুলিশের তরফ থেকে বা সোসাইটির তরফ থেকে, আসলে আমরা বোধহয় পুরোপুরি পেরে উঠিনি। পুলিশও চেষ্টা করছে জনগণের কাছে যাওয়ার জন্য, জনগণও অনেক ক্ষেত্রে এগিয়ে এসছে, বাট যে মিথস্ক্রিয়াটা দরকার ছিল আমার মনে হয় সেটি বোধহয় 100% না। যার কারণে মাঝে মাঝে কিছুটা আনাপোড়েন সৃষ্টি হয় পুলিশের বা জনগণের মাঝে, কখনো কখনো একটু দূরত্ব সৃষ্টি হয়েছে। বাট স্টিল পুলিশ কাজ করছে, জনগণের জন্যই কাজ করছে, দিনরাত কাজ করছে। জনগণেরও উচিত পুলিশের সব কাজের ক্ষেত্রে সমর্থন, সহযোগিতা এবং ইভেন কখনো কখনো পুলিশ পাশে দাঁড়ানো। তো মানুষের মধ্যে পুলিশ সম্পর্কে ভয় আছে একটা, এই ভয়টা কি ভ্যালিড? ধরেন পুলিশকে ভয় পাবে অপরাধীরা, যে খারাপ কাজ করবে, যে অন্যায় করবে, সে ভয় পাবে। সাধারণ মানুষ পুলিশকে ভয় পায় কেন? একটা ঘটনা ঘটলে, আমি একটা কোনো অপরাধের শিকার হইলে কিংবা কোনো ঘটনা যদি আমি ভুক্তভোগী হই, মানুষ থানায় আসলে যেতে চায় না, অনাগ্রহী। একটা জিডি করতে গেলে অনেক চিন্তা করতে হয়, আমি জিডি করতে যাব, ওই থানা জিডি নিবে, আমি রাইটার পাবো, লিখবো। আমি এই 2-3 দিন আগেও একজন সংবাদকর্মীর ফেসবুক স্ট্যাটাস দেখছিলাম যে ওনার ফোন হারাইছে, উনি থানায় গেছে জিডি করতে, নিবে না। ছিনতাই হয়েছে, ছিনতাই মামলা নিবে না, বলে যে একটা জিডি করে যান। এই যে মানুষের ধারণা, এটা চেঞ্জ হচ্ছে না কেন? না, এটা হয়তো থাকতে পারে, বাট আমি মনে করি এটা অনেকাংশেই চেঞ্জ হচ্ছে। যারা সচেতন মানুষ, যারা কানেক্ট করতে পারছে, যারা
তারা পুলিশের কাছে যাচ্ছে, পুলিশের কাছে উপকৃত হচ্ছে। বাট কি হয়তো যারা এখনও পুরনো ধ্যান ধারণা নিয়ে আছে যে পুলিশের কাছে গেলে কোনো বিপদে পড়ি কিনা, আমি ব্যক্তিগতভাবে মনে করি জনগণ ছাড়া পুলিশ চলতে পারবে না। জনগণকে অবশ্যই পুলিশের কাছে আসতে হবে, তাদের আপদে বিপদে আসতে হবে। যদি কখনো কখনো কোনো বিড়ম্বনার সৃষ্টি হয়, সেই ক্ষেত্রে পুলিশের তো শুধু একটা জায়গায় না, অনেক ধরনের জায়গা আছে। সেই জায়গাগুলোতে তারা যেতে পারে সেবার জন্য। যদি কখনো যদি থানার ক্ষেত্রে যদি তারা যে সেবাটা তারা চাচ্ছে সেটা যদি নাও পায়, সেক্ষেত্রে তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তারা যেতে পারে। এজন্য আমি মনে করি যে জনগণকে আরেকটু সচেতন হওয়া উচিত। তাদের দায়িত্ব এবং তাদের যে অধিকার সম্বন্ধে সচেতন হওয়া উচিত। তারা যদি কোনো ক্ষেত্রে যদি থানায় তাদের প্রত্যাশিত সেবা না পায়, সেক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর তারা যেতে পারে। বাট আমরা থানাগুলোকে চেষ্টা করতেছি, যারা এখানে পদায়িত হচ্ছে, ইন্সপেক্টর থেকে ওসি, ইন্সপেক্টর বা এসআই, কনস্টেবল, আমরা তাদেরকে ব্রিফ করছি, তাদেরকে ট্রেনিংয়ের মাধ্যমে নিয়ে আসছি। অন্তত মানুষের সঙ্গে সমস্যাগুলো শোনা, তাদের কথাগুলো বোঝার চেষ্টা করা। যদি আমার পক্ষে সম্ভব হয় আইনগতভাবে তাকে সহায়তা করা, সেটা যেন সহায়তা করি। বাট অনেক সময় থানায় আমাদের কাছে সকল ধরনের প্রবলেম চলে আসে, যেটা আমরা আইনের আলোকে, আইনের পরিকাঠামোয় আমরা এটাকে সমাধান দিতে পারি না। তো অনেকের মধ্যে ধারণা থাকে যে হয়তো পুলিশের কাছে গেলেই আমি সকল সমস্যার সমাধান পেয়ে যাব। বাট এটা অনেকে হয়তো এই আইনের বিষয়গুলো বোঝে না। তারপরেও আমরা মনে করি, আমরা ওয়েলকাম করি, মানুষ যখন সমস্যায় পড়বে থানায় পুলিশে আসুক, পুলিশকে জানাক। সেই ক্ষেত্রে যদি কোনো আমাদের থানা লেভেলে যদি কোনো ব্যত্যয় থেকে থাকে, আমরা অবশ্যই এটা ঊর্ধ্বতন না, মানে কর্তৃপক্ষের সামনে থানা তো হচ্ছে ধরেন একটা নাগরিকের কাছে দিন হোক রাত হোক সবচেয়ে নিকটস্থ ভরসাস্থল। তো সেই প্রত্যাশা থেকে মানুষ থানায় যায়। পুলিশের বিহেভিয়ার নিয়ে আমি আলাদা করে একটু জানতে চাইবো। একটা রিসেন্ট ঘটনা একটু জানতে চাই আপনার কাছে। এই ২-৩ দিন আগে, আমরা আজকে 3 আগস্ট কথা বলছি, পুলিশ সদর দপ্তর থেকে একটা সতর্কবার্তা দেওয়া হয়েছিল। একদম ঘটা করে সংবাদ প্রকাশ হয়েছে যে পুলিশের যানবাহনে বিশেষ করে উগ্রবাদীদের আক্রমণ হামলা হতে পারে এবং সব পুলিশকে সতর্ক থাকার জন্য বলা হয়েছে। ডিএমপিও নিশ্চয়ই সেই সতর্কবার্তার মধ্যে। আপনারা কিভাবে ডিল করলেন বিষয়টাকে? মানে এইটার ইন্টেন্সিটি কতটা এই সতর্কবার্তার? না, যেটি পুলিশ হেডকোয়ার্টার্স থেকে যে বার্তাটা দেওয়া হয়েছে, এটি আপনি দেখেছি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখেছি আমি এটা অলরেডি। আমরা সবসময় সতর্ক থাকি। আমরা যখন পুলিশের কতগুলো নিয়মকানুনের মধ্যে কাজ করতে হয়, আমরা আমাদের যে যানবাহনের বিষয়ে যে বিষয়টা আসছে, আমরা সবসময় বলি যেটা এটা সরকারি যানবাহন, জনগণের যানবাহন। সো এই যানবাহনটা যাতে যথাযথভাবে ব্যবহৃত হয়, সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা যায়। সাম্প্রতিককালে কিছু ঘটনা, একটি ঘটনা ঘটেছে, হয়তো সেই আলোকেই হয়তো পুলিশ হেডকোয়ার্টার্স এই নির্দেশনা দিয়েছে। বাট আমরা সবসময় মনে করি যে আমাদের যে যানবাহন বা অন্যান্য যে সরকারি বিষয়গুলো আছে, সেগুলো সবসময় আমরা যত্ন সহকারে ব্যবহার করা উচিত, যাতে করে ক্ষতিগ্রস্ত না হয় এবং জনগণের পয়সা দিয়ে কেনা এই যানবাহন যেন সঠিকভাবে ব্যবহৃত হয়, সেটা যেন আমরা সবসময় সচেষ্ট থাকি আর কি। ২৪-এর ৫ই আগস্টের পর সেটা তো একটা ডিফারেন্ট সময় গেছে বাংলাদেশের জন্য। অসংখ্য থানা পুড়িয়ে দেওয়া হয়েছে, হামলা হয়েছে, অসংখ্য অস্ত্র লুট হয়েছে। আমাদেরই আলাপে একটা রিপোর্ট গেছিল ১,০০০-এর বেশি অস্ত্র এখনো উদ্ধার হয়নি। আ উম নথি পুড়ে গেছে অনেক থানার। এই ২ বছরে সেই ক্ষতি কতটা পোষানো সম্ভব হলো? এক্স্যাক্টলি, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনি অবতারণা করেছেন। সেটি হচ্ছে যে আমাদের যানবাহন, অস্ত্র, গোলাবারুদ প্লাস যেটা বললেন শেষে নথি, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জিনিসগুলো আমরা যেগুলো নথির ক্ষেত্রে আদালতের যে নথিগুলো ছিল সেগুলো আমরা রিভাইভ করতে পেরেছি। আদালতের মাধ্যমে নতুন করে ওগুলোকে নিয়ে আমরা থানাগুলোকে সাজিয়েছি। বিশেষ করে আমাদের যে ওয়ারেন্ট থেকে শুরু করে মামলার যে কাগজপত্রগুলো, এগুলো আমরা আদালতের কাছ থেকে এগুলো ফটোকপি করে আদালতের অনুমতি সাপেক্ষে এগুলো যতটা সম্ভব আমরা ক্ষতি পুষিয়ে নিতে পেরেছি। আমরা এখন এই মুহূর্তে এগুলো নিয়েও কাজ করতেছি। মোটামুটি একটি চলনসই অবস্থায় চলে আসছে এবং আমরা কাজ করতে কোনো অসুবিধা হচ্ছে না। গোলাবারুদের ক্ষেত্রে আমরা অনেক গোলাবারুদ উদ্ধার করেছি। এখনও চলমান আছে। আপনারা দেখছেন গত ২-৩ মাসের মধ্যে বেশ কিছু গোলাবারুদ উদ্ধার হচ্ছে। আমরা এটা নিয়েও কাজ করতেছি, যাতে করে এই গোলাবারুদ উদ্ধার হলে জনগণের মাঝেও স্বস্তি ফিরে আসবে। আমরাও ব্যক্তিগতভাবে পুলিশের ক্ষেত্রেও এটা স্বস্তির বিষয় হয়ে দাঁড়াবে। তো এটি অনেকটি উদ্ধার হয়ে আসছে। আর যানবাহনের বিষয়টা আমরা চেষ্টা করতেছি এই আমাদের যানবাহন রয়েছে এগুলো দিয়ে আমাদের অপারেশন কার্যক্রমগুলোকে পরিচালনা করা। এবং যে গোলাবারুদগুলো এখনো উদ্ধার হয়নি, এগুলো ভুল হাতে থেকে যাওয়ার, পড়ে যাওয়ার কোনো শঙ্কা দেখেন আপনারা? সম্ভাবনা তো রয়েছে, কোনো সন্দেহ নেই। বাট আমরা এখন পর্যন্ত
ওই ধরনের মুখোমুখি হইনি। তবে আমরা মনে করি এটি দ্রুত উদ্ধার করা এটাই আমাদের একটা দায়িত্ব এবং আমরা সেই কাজে কাজ করছি এবং উদ্ধার হচ্ছে। ভুল হাতে যেখানেই যাক না কেন আমরা পুলিশের পক্ষ থেকে যা, যা করণীয় আমরা অবশ্যই এটা উদ্ধার করবো আরকি। পুলিশের মনোবল কি ফিরল? ধরেন ৫ই আগস্ট এবং ২৪-এর গণঅভ্যুত্থানে সেই সময়টাতে যা, যা ঘটেছে আ তাতে বলা হয়েছিল পুলিশ বাহিনী কার্যত ভেঙে পড়েছিল এবং সেইখান থেকে আবার পুলিশ বাহিনীকে রিভাইভ করা, আবার মানুষের জন্য আ সেবা দেওয়ার সেই পরিস্থিতি তৈরি করা, সেই জায়গায় মনোবল কতটা ফিরল? ধরেন এখনো আমরা দেখি পুলিশের উপর মাঝে, মাঝে টার্গেটেড আমরা যেটাকে কোট আনকোট মব বলি। কিছুদিন আগেই একজন ঢাকার বাইরের একটা থানার ওসিকে গণমাধ্যমের সামনে কান্না করতে দেখলাম। একজন পুলিশ কর্মকর্তাকে পেটালো থানার ভেতরে এবং একটা ভুল তথ্য ছড়িয়ে যে একজন আসামিকে মেরে ফেলা হয়েছে। এই জায়গা থেকেই উত্তরণ ঘটানো গেল। আপনি মনোবলের কথা বলছেন। খুবই একটি গুরুত্বপূর্ণ একটি বিষয়। পুলিশিংয়ের সঙ্গে পুলিশের মনোবলের একটি নিরবিচ্ছিন্ন যোগাযোগ রয়েছে। কোনো সন্দেহ নেই। ২৪-এর প্রেক্ষিতে যদি বলেন, আমি বলব যে এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া। পুলিশের মনোবল ২৪-এর পরে বিভিন্ন কারণে পুলিশের মধ্যে একটু মনোবলের ঘাটতি দেখা দিয়েছিল। আমি ডিএমপির পক্ষ থেকে বলতে পারি, আমরা এটা নিয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি। আমাদের থানাগুলোতে যারা কাজ করেন, আমাদের অন্য পর্যায়ে যারা কাজ করেন, তাদের সঙ্গে আমরা বিভিন্নভাবে বিভিন্ন ওয়ার্কশপের মাধ্যমে তাদেরকে আমরা হাজির হয়ে তাদেরকে বিভিন্ন থানা ফাঁড়িতে উপস্থিত হয়ে তাদের সঙ্গে আমরা কথা বলেছি, মোটিভেট করার চেষ্টা করেছি এবং আমরা সবচেয়ে বড় যেই দায়িত্বটির কথা আমরা স্মরণ করে দিয়েছি যে পুলিশের দায়িত্ব হচ্ছে জনগণের নিরাপত্তা বিধান করা। পুলিশ সচেতন সঠিকভাবে কাজ না করলে সমাজে অ্যানার্কি সৃষ্টি হতে পারে, নৈরাজ্য সৃষ্টি হতে পারে। এই প্রেক্ষিতে আমরা পুলিশকে নিয়ে কাজ করতেছি। মবের কথা বলেছেন, আমরা এটি একটি অনাকাঙ্ক্ষিত আমরা মনে করি। পুলিশের কোনো কার্যক্রমে কোথাও কোনো ব্যত্যয় থাকলে, ঘাটতি থাকলে অবশ্যই সেটি আমরা দেখব। কিন্তু কোনো একটা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি করে আইনকে নিজের হাতে তুলে নিয়ে সমাজকে একটি বিশৃঙ্খলার দিকে ঠেলে দেয়া, এটাই আমরা কোনোভাবেই আশা করি না। আমরা জনগণের কাছে সবসময় সহায়তা চাই। যদি কোনো ক্ষেত্রে পুলিশের কোনো ব্যত্যয় থাকে বা কোনো ক্ষেত্রে আইন প্রয়োগের ক্ষেত্রে কোনো ধরনের জটিলতা পরিলক্ষিত হয়, সেক্ষেত্রে পুলিশকে সহায়তা করি অথবা আমরা মনে করি তারা সেটি যে প্রক্রিয়ায় পুলিশকে সহযোগিতা করা দরকার সেটা করা উচিত। একটি মব সৃষ্টি করে বা একটি আনলফুল একটি ঘটনার সৃষ্টি করে সমাজে কখনো শৃঙ্খলা আনা যায় না। এটি বরঞ্চ আরও সমাজকে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে। আমরা সবসময় বলে আসছি, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষও বলেছে যে যদি কখনো কোনো এই ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়, এটি যারা দায়িত্বশীল সমাজের যারা আছেন তারা সকলে মিলেই এটি সমাধা করা উচিত। বাট এই ধরনের কোনো পরিস্থিতি সৃষ্টি করে কখনো আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করা যায় না এবং সমাজে মানে পারসেপশন কি তৈরি হয় মানুষের? মানে মানুষ তো এটা ভাবে যে পুলিশ নিজেই নিরাপদ না, পুলিশ নিজে মার খাচ্ছে, সে আমাকে সেফটি কি দেবে? এরকম একটা পারসেপশন তো মানুষের মধ্যে তৈরি হয়। এটা আর্লি স্টেজে কিছুটা ছিল, বাট আমরা এখন আপনি নিশ্চয়ই দেখেছেন যে যথেষ্ট উন্নতি হয়েছে। এই মুহূর্তে এটি একেবারেই কমিয়ে আসছে। বিশেষ করে ডিএমপির ক্ষেত্রে বলতে পারি এটা প্রায় শূন্যের কোঠায় চলে আসছে। সো এই মুহূর্তে হয়তো জনগণও এটা বুঝতে পারছে যে যেটি পুলিশের দায়িত্ব সেটি তার পুলিশকে পালন করতে হবে, জনগণের সহযোগিতা করা সেটি করতে হবে। মবের বিষয়গুলো সরকার এই বিষয়ে যথেষ্ট সচেতন। সরকারের উচ্চতর মহল থেকে এই বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। তো আমার মনে হয় এই মুহূর্তে এটি আমাদের ডিএমপিতে শূন্যের কোঠায় বলতে গেলে দু একটি বিচ্ছিন্ন ঘটনা থাকতে পারে। তো সেগুলোও আমরা বিভিন্নভাবে এটি কমিয়ে আনার চেষ্টা করতেছি। পুলিশকে জনগণের সঙ্গে তাদের আচার ব্যবহার এবং আইনগত সেবার মাধ্যমে এটি আমরা কমিয়ে আনার চেষ্টা করতেছি। আশা করি অদূর ভবিষ্যতে বা খুব শীঘ্রই এই ধরনের কোনো ঘটনা আর থাকবে না। জনগণ পুলিশের পাশে থাকবে। পুলিশের যে সিটিজেন চার্টার, ধরেন মানুষকে সেবা দেওয়ার তার যে ধরনের রেসপন্সিবিলিটি আছে, এইখানের রাজনৈতিক নির্দেশনা কি প্রয়োজন হয়? মানে আমি যদি আরও স্পষ্ট করে আপনাকে জিজ্ঞেস করি, আপনি কি কিংবা আপনারা ডিএমপি রাজনৈতিকভাবে ব্যবহৃত না হয়ে শুধুমাত্র মানুষের জন্য কাজ করতে পারছেন? মানে কেন করছি এই প্রশ্নটা, আমরা তো একটা লম্বা সময় শুনেছি যে পুলিশ রাজনৈতিকভাবে ব্যবহৃত হচ্ছে এবং যার ফলশ্রুতিতে ২৪-এর সেই সময় পুলিশের উপর নানান রকম বলা হয় যে ওই কারণেই পুলিশের উপর মানুষের ক্ষোভ ছিল। রাজনৈতিকভাবে পুলিশকে ব্যবহার করার প্রবণতা সেটা কি কমলো? না, আমি প্রথমে এটুকু খুবই বলবো যে পুলিশ একটি সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান। পুলিশের নিজস্ব আইন আছে।
পিআরবি আছে, পুলিশ আইন আছে, এগুলোর ভিত্তিতেই পুলিশ পরিচালিত হয়। অতীতের ঘটনা বাদ দিয়ে যদি আমি এখন বর্তমান ঘটনায় বলতে পারি, আজকেও গতকালকে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় বলেছেন যে পুলিশ কারো লাঠিয়াল বাহিনী নয়। হুম। তার মানে হচ্ছে পুলিশ তার যে নির্ধারিত আইন আছে, বিধি আছে, সেই বিধি অনুযায়ী চলবে। আমরা চেষ্টা করছি এখন আমাদের যে অর্পিত দায়িত্ব সেটি যথাযথভাবে পরিচালিত করা, বিধির আলোকে, আইনের আলোকে। যদি সেক্ষেত্রে কারো কোনো ব্যর্থ থাকে সেটি আইন দ্বারা নির্ধারিত হবে, বাট আমরা পুনর্গঠিত পুলিশ, নতুন পুলিশ যে এই ২৪-এর পরের পুলিশ অবশ্যই আইনের আওতায় পরিচালিত হবে এবং কোনো রাজনৈতিক ভাবে পরিচালিত হওয়ার কোনো সুযোগ নেই। মানে আপনারা কি অন্তত ডিএমপির ক্ষেত্রে যদি আপনি বলতে পারেন যে আপনি নগরবাসীকে এই নিশ্চয়তা দিতে পারেন যে পুলিশিংয়ের সেবার ক্ষেত্রে আপনারা কখনোই কোনো রাজনৈতিক নির্দেশ দ্বারা পরিচালিত হবেন না, যেটা আপনার বিধিবদ্ধ নয় কিংবা যেটা বিধির বাইরে যায়? কোনো সন্দেহ নেই। আমরা এই মেসেজ দিতে চাই যে অবশ্যই পুলিশের উপর অর্পিত দায়িত্ব, পুলিশ তার যে আইনানুগ বিধিবিধান আছে সেটা পরিপালন সাপেক্ষেই পালন করবে। যদি কোনো ক্ষেত্রে পুলিশের কোনো সদস্য ব্যক্তিগতভাবে এই ধরনের কোনো কর্মে লিপ্ত হয়, সে দায় তার। বাট এখানকার যে পুলিশের যে কমান্ড স্ট্রাকচার রয়েছে, এটি চূড়ান্তভাবে আমরা বিশ্বাস করি যে পুলিশ আইনানুগভাবেই চলবে এবং আমরা সেভাবেই পুলিশকে পরিচালিত করতে চাই। ঢাকার এই মুহূর্তে একটু আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনি একটু অ্যাসেস করেন তো। আপনি যেহেতু বিইং জয়েন্ট কমিশনার ক্রাইম ডিভিশনটা আপনি দেখছেন, ঢাকার সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনার নখদর্পণে থাকে। মানে ফ্রম এনি পয়েন্ট অফ টাইম অফ পাস্ট, এই মুহূর্তে বাংলাদেশ এই ঢাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন? ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি কেমন? এটা একটি প্রশ্ন এই জন্য খুবই যে আইনশৃঙ্খলা পরিস্থিতি চেঞ্জ হয় হুম। প্রতি মুহূর্তে। এটি ভ্যারিয়েবল, কোনো কনস্ট্যান্ট কনস্ট্যান্ট থাকে না যে হ্যাঁ। এটা এই ইন্ডিকেটর ভিত্তিতে এরকম থাকবে। আপনি জানেন যে ঢাকা একটা প্রায় মেগা সিটি, ৩ করোড়ের মতো কয়েক মানুষ, কোটি মানুষের বাস। কয়েক কোটি মানুষের বসবাস করে এখানে এবং বিভিন্ন শ্রেণীর মানুষ বসবাস করে এখানে। তো এখানে আমি এটুকু বলতে চাই যে ২৪-এর সেপ্টেম্বরের তুলনায় আজকের ২৬-এর আগস্ট অনেক বেশি সুসংহত আমরা আইনশৃঙ্খলার ক্ষেত্রে করতে পেরেছি। ধারাবাহিকভাবে একটি দুর্বল অবস্থার সৃষ্টি হয়েছিল এরপরেই। তো তারপরে আস্তে আস্তে পুলিশ ঘুরে দাঁড়ায় এবং আইনশৃঙ্খলার ক্ষেত্রে, বিশেষ করে অপরাধ নিয়ন্ত্রণের ক্ষেত্রে পুলিশ মনোযোগী হয়। এই মুহূর্তে আমরা ঢাকাকে অন্তত এটুকু নগরবাসীকে আমি বলতে চাই যে আইনশৃঙ্খলা আমাদের নিয়ন্ত্রণে রয়েছে, কোনো সন্দেহ নেই। এবং যদি কোনো প্যারামিটারের ভিত্তিতে আপনি কথা বলতে চান, সেক্ষেত্রে আমি বলবো যে সকল প্যারামিটার অতীতে যে কোনো সময়ের চেয়ে ভালো অবস্থানে আছে। ধরেন এভরি লাইফ কাউন্টস, মানে একজন মানুষও যদি ক্ষতির শিকার হয় কিংবা অন্যায়ের শিকার হয়, সেটাও তো একজন মানুষের জন্য ক্ষতি। আমরা কি কোনোদিন এইরকম পর্যায়ে নিয়ে যেতে পারবো ঢাকাকে যে রাত ৩টায় একজন নারীর কথা বাদ দিলাম, একজন পুরুষ, ধরেন আমি রাত ৩টায় যাত্রাবাড়ি মোড় দিয়ে হেঁটে বাসায় যাব, আমার ফোনটা ছিনতাই হবে না, এইরকম ঢাকা আমরা কোনোদিন আশা করতে পারি পাবো? আমরাও এরকম ঢাকা চাই যে মানুষ নির্বিঘ্নে রাতের বেলা, দিনের বেলা, নারী হোক পুরুষ হোক, সে যেই হোক, সে নির্বিঘ্নে তার কাজে যাবে, কাজ থেকে ফিরবে, বাসায় ফিরবে। এটা আমরাও চাই। এই মুহূর্তেও আমরা ২-৪টি বিচ্ছিন্ন ঘটনা অতীতে ঘটেছে, আমরাও দেখেছি। আমরা এ বিষয়ে খুবই সচেষ্ট আছি। বিশেষ করে এই ছিনতাইয়ের কথা আপনি যেটা বললেন বা ক্রাইম অ্যাগেন্স্ট প্রপার্টির কথা বলেছেন, আমরাও মনে করি যে মানুষের ভিতরে এই জায়গাটা, ফিয়ার অফ ক্রাইম যে জিনিসটা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা এটা নিয়ে কাজ করতেছি, আমরা দিনরাত কাজ করতেছি। দিনের বেলা, রাতের বেলা, সবসময় আমাদের পুলিশ রাস্তায় কাজ করছে। আমরা প্রত্যাশিতভাবে হয়তো এখনও 100% পৌঁছতে পারি নাই, বাট আমরা মনে করি আমরা সেই জায়গায় পৌঁছার জন্য যথেষ্ট কাজ করছি। নগরবাসীতে একটি স্বস্তিদায়ক অবস্থা অন্তত নিতে পেরেছি। আমরা হয়তো 100% এটি বন্ধ করতে পারি নাই, বাট একটি গ্রহণযোগ্য জায়গায় আমরা নিতে পেরেছি। আমরা আরও চাই যে এটা আরও উন্নতি হোক, আরও একটা ভালো জায়গায় যাক। নগরবাসী 100% তারা রাতে বের হবে, দিনে বের হবে এবং তারা নির্বিঘ্নে তাদের কাজ করবে এবং বাসায় ফিরবে। কোনো ধরনের মানে ক্রাইমের, ফিয়ার অফ ক্রাইম যেটা বলি, এই ধরনের তার মাথায় কিছু থাকবে না। এটা আমরা চাই। এই স্বস্তির বার্তা আপনি কি মোহাম্মদপুরবাসীকে দিতে পারেন? মোহাম্মদপুর এমন একটা জায়গা, মানে বলা হয় ঢাকার অপরাধের আখড়া। সেইখানে আপনাদের ভাষায় যেগুলো শীর্ষ সন্ত্রাসী কিংবা চাঁদাবাজ, এমনকি জেনেভা ক্যাম্পকে কেন্দ্র করে নানান রকম মাদক সিন্ডিকেট,
এইগুলার একটা মানে বড় হাব হয়ে উঠতেছে মোহাম্মদপুর, এবং মোহাম্মদপুর না, নাম শুনলে মানুষ ভয় আপনার পায় কিন্তু। সঙ্গে আমি জিনার সঙ্গে দ্বিমত পোষণ করছি। মোহাম্মদপুর হাব না, মোহাম্মদপুর অনেকটাই এখন কন্ট্রোল হয়ে আসছে। হ্যাঁ, মাঝখানে মোহাম্মদপুরে কিছু ঘটনা ঘটেছিল। আপনি যদি গত ১ মাসের ঘটনা নেন, মোহাম্মদপুরে একেবারেই সুন্দর অবস্থায় আছে। মোহাম্মদপুরে কোনো ধরনের বড় কোনো ঘটনা ঘটেনি। কাজ করছি এখানে মোহাম্মদপুরে বিভিন্ন ভৌগোলিক কারণে মোহাম্মদপুর একটা ক্রাইম ইয়েতে পরিণত হয়েছিল। সেই কারণগুলো আমরা আইডেন্টিফাই করেছি। কারণ এখানে বাইরের লোকজন এসে এখানে ক্রাইমটা করে চলে যাচ্ছিল। এটা আমরা আইডেন্টিফাই করেছি এবং সেই অনুযায়ী ব্যবস্থা নিচ্ছি। আপনি দেখেছেন নিকট অতীতে হয়তো গত ১ মাস ২ মাসের মধ্যে মোহাম্মদপুরে বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি। আমরা চাই মোহাম্মদপুর আরও ভালো জায়গায় ফিরে আসবে। আমরা সেই অনুযায়ী কাজ করতেছি। আশা করি মোহাম্মদপুরে ওই ক্রাইম থাকবে না। বাট আমরা এটুকু বলতে পারি যে আসলে ১০০% তো আমরা ক্রাইম নির্মূল করতে পারব না। ক্রাইম তো সমাজের ক্রাইম একটা অংশ, থাকবে। এইটা আপনি উন্নত zero দেশেও করতে আছে। পারবেন না। বাট আমরা এইটুকু এনশিওর করতে চাই যে যে ক্রাইমগুলো মানুষকে মানে মানুষকে ভীতিকর পরিস্থিতি নিয়ে না সেই ধরনের ক্রাইম আমরা কন্ট্রোল করবো অবশ্যই। ব্যক্তিগত ক্রাইমগুলো আমরা আসলে নিয়ন্ত্রণ করতে পারি না। তো ব্যক্তিগতভাবে কারো কেউ মারামারি করছে, ফ্যামিলিগত কোনো দ্বন্দ্বের কারণে সেগুলো বাট আমরা বল ল অ্যান্ড অর্ডারের ক্ষেত্রে যেগুলো খুব গুরুত্বপূর্ণ। রাস্তায় মানুষ ফিরবে, তার মোবাইল ছিনতাই হবে না, তার ব্যাগ ছিনতাই হবে না, সে কোনো আক্রমণের শিকার হবে না। এই ক্রাইমগুলো আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে দেখি। আমরা এই জায়গাটা নিয়ে কাজ করতেছি এবং আপনি বলেছেন মোহাম্মদপুরের কথা। আমি মনে করি মোহাম্মদপুর যথেষ্ট আইনশৃঙ্খলা উন্নত হয়েছে। আপনি কথা বলতে পারেন, স্ট্যাটিস্টিক্স নিতে পারেন যে গত ২ মাসের কি যাক, অবস্থায় আছে। আমার ভালো ধারণা হচ্ছে মোহাম্মদপুরবাসী আপনার এই কথা শুনে যদি একটু স্বস্তি পায়। ডেফিনেটলি। বাট আমি বলবো না যে 100% এখানে আমরা ইয়ে করতে পেরেছি, বাট এটা একটা গ্রহণযোগ্য পর্যায়ে নিতে পেরেছি। না, 100% ক্রাইম জিরো হলে তো আসলে আপনাদের এক্সিস্টেন্সের আর প্রয়োজন থাকবে না। আপনি বলছিলেন যে এমন কোনো ভীতিকর পরিস্থিতি তৈরি না হয়, সেইটা একটা গুরুত্বপূর্ণ জায়গা। এই একটা ভীতিকর পরিস্থিতির, কিংবা আমি যদি বলি টার্ম, সেটা হচ্ছে কিশোর গ্যাং। বা ঢাকার নানান অঞ্চলে অনেক কিশোর গ্যাং গজিয়ে ওঠে। বলা হয় তাদের পেছনে রাজনৈতিক ইন্ধন আছে, এবং এই এই মাইনর এজের ছেলেপেলেদের দিয়ে অপরাধ করানোর যে প্রবণতা, সেইটা আপনারাও প্রায়ই ধরেন, নানান সিন্ডিকেট ডিজাইন করার চেষ্টা করেন। কিন্তু এইটার গোড়া কোথায়, আপনি সেটা কি আপনারা আইডেন্টিফাই করতে পারলেন যে কেন আসলে তৈরি হয়? আপনি খুবই একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন। কিশোর গ্যাং এবং সাম্প্রতিককালে একটি সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে কিশোর গ্যাং। এটি ঢাকার আইনশৃঙ্খলার সঙ্গে মানে পরিস্থিতির সঙ্গে এদের সম্পর্ক রয়েছে ওতপ্রোতভাবে। আমি শুধু এটুকু বলতে পারি যে আমি আপনাকে স্ট্যাটিস্টিক দেখাই। আমরা কিশোর গ্যাং অ্যারেস্ট করতেছি। তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসতেছি। তাদেরকে আমরা জেলখানায় পাঠাচ্ছি। আইন প্রক্রিয়া শেষে তারা আবার বের হয়ে চলে আসতেছে। তো পরে আমরা যেটা দেখেছি যে একটা সমাজের ক্ষেত্রে শুধুমাত্র পুলিশিংয়ের মাধ্যমে কিশোর গ্যাংকে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। কারণ আমাদের প্রথমেই খেয়াল করতে হবে যে কিশোর গ্যাং সৃষ্টিটা কোত্থেকে হচ্ছে। যে শিশুরা আজকে কিশোর গ্যাংয়ে কনভার্ট হচ্ছে বা তাদের জয়েন করতেছে, আমরা দেখেছি তাদের ফ্যামিলি দেখেছি তারা ভঙ্গুর ফ্যামিলি থেকে এসছে। তাদের কোনো শিক্ষার ব্যবস্থা নেই, তাদের কোনো আহারের ব্যবস্থা নেই, থাকার ব্যবস্থা নেই। এই ধরনের একটা ভালনারেবল অবস্থায় এই শিশুগুলো খুব ইজিলি ক্যাপটিভেট করা যায়, তাদেরকে বিভিন্ন ধরনের অপরাধের সঙ্গে যুক্ত করা যায়। তো আমরা মনে করি আমরা এই কাজটা করছি। পাশাপাশি আমরা সমাজে যে বিভিন্ন পর্যায়ে আছে, সরকারি যে অন্য দপ্তর যাদের এখানে ভূমিকা রাখার সুযোগ রয়েছে, আমরা মনে করি দে শুড কাম ফরওয়ার্ড। তাদের এখানে এগিয়ে আসা উচিত, তাদেরকে এখানে কন্ট্রিবিউট করা উচিত। আমার মনে হয় সমাজের প্রত্যেকটা জায়গা থেকে যদি এই জায়গাগুলো অ্যাড্রেস করা যায়, যে যার ভাই বা যার বোন বা যার প্রতিবেশী এই কাজ সম্পৃক্ত হচ্ছে, তাদেরকে যদি আমরা বিভিন্ন ধরনের শিক্ষায় বা বিভিন্ন স্কিল ডেভেলপমেন্টের কাজে লাগাতে পারি বা তাদের কোনো প্রফেশনের ব্যবস্থা করে দিতে পারি, তাহলে আমার মনে হয় তারা অনেকটাই এই পথ থেকে ফিরে আসবে। আমি অনেকের সঙ্গে কথা বলেছি, তারাও আসলে অনেক সময় চায় না যে এই ধরনের কাজে তারা লিপ্ত থাকুক। বিভিন্ন কারণে তারা এখানে যুক্ত হয়ে যায়। তো আমরা পুলিশের তরফ থেকে এটুকু বলতে পারি যে আমরা যারা এগুলো অপরাধের সঙ্গে যুক্ত থাকবে তাদেরকে আমরা ধারাবাহিকভাবে আইনের আওতায় নিয়ে আসবো এবং তাদেরকে আমরা আদালতের মাধ্যমে তাদের শাস্তির ব্যবস্থা করব। এখন আদালতের একটা বিষয় আছে, তারা তাদের শাস্তির ব্যবস্থা করবে। অনেক ক্ষেত্রে দেখেছি যে তারা শাস্তি পাচ্ছে, আবার সমাজে ফিরে আসছে, আবার একই কারণে আমি এই প্রসঙ্গে এই প্রশ্নটা করতাম। মানে আমি যখনই পুলিশ কর্মকর্তাদের সাথে কথা বলি, অন রেকর্ড অফ রেকর্ড একটা প্রবলেম তারা বলেন যে আমরা অ্যারেস্ট করি, কোর্টে যায়, কোর্ট থেকে জামিন নিয়ে বের হয়ে এসে আবার ওই একই কাজ করতেছে। এবং একজন অফিসার আমাকে বলছিলেন যে যখন একজন অপরাধের মধ্যে এই ভাবনা তৈরি হয় যে আমি অপরাধটা করব কিন্তু আমি আবার বের হয়ে আসতে পারবো, ফলে সে তার অপরাধটা আবার রিপিট করতে পারে। এটা কি আসলেই আপনাদের এই অপরাধ নিয়ন্ত্রণে একটা বাধা?
না, এ বিষয়ে আমি সরাসরি কোনো কথা বলতে চাই না। আদালতের বিষয়, আদালতের ইখতিয়ারাধীন কোনো বিষয়ে আমি মন্তব্য করতে চাই না। তবে আমরা আমাদের অভিজ্ঞতাটা আমি বলেছি হুম। যে হয়তো তারা থাকছে হয়তো ২ মাস, ৩ মাস বা ৬ মাস তারা জেল খাটছে। আবার তারা যখন ফিরছে জেলখানা থেকে, তখন তারা আবার একই ঘটনায় সম্পৃক্ত হচ্ছে। তো এইটা আমরা দেখেছি যে বারবার আমরা অ্যারেস্ট করার পরেও তারা যেহেতু এই কাজ করছে, তো আমরা পরে চিন্তা করেছি যে এটাকে কার্ভ ডাউন করার ক্ষেত্রে আমার মনে হয় তাদের পুনর্বাসনের বিষয়ে চিন্তা করা উচিত। এই ধরনের ক্রাইমকে কার্ভ ডাউন করতে গেলে শুধুমাত্র পুলিশ অ্যারেস্ট এবং আইনের আওতায় জেলখানা ইজ নট এনাফ। তো এই জায়গাগুলোকে যদি সমাজের যারা হৃদয়বান মানুষ আছেন বা বিভিন্ন গোষ্ঠী যারা সমাজের জন্য কাজ করেন বা সরকারি পর্যায়ে যে অন্য প্রতিষ্ঠান, তাদেরকেও দে শুড কাম ফরওয়ার্ড। আসলে আমার মনে হয় ইটস এ কম্বাইন্ড এফোর্ট দরকার। কম্বাইন্ড এফোর্ট দিলেই সম্ভব এটাকে কার্ভ ডাউন করা সম্ভব। এইটুকু আমি বলতে পারি। বাট এই ক্ষেত্রে আমি আদালতের বিষয়ে আমি কোনো মন্তব্য করব না, না। সেটা নিশ্চয়ই। কিন্তু এই যে আপনি কম্বাইন্ড এফোর্ট এর কথা বলছেন, একটা হোলিস্টিক অ্যাপ্রোচ, Holistic সমাজের approach, exactly. আরো অনেক স্টেক হোল্ডার আছে Stakeholder এই আছে। কাজগুলো করার জন্য। আপনাদের মধ্যে কখনো কোঅর্ডিনেশন হয়? আপনারা কখনো বসেন? আপনারা কখনো নিজেরা আলাপ করেন যে এইটা তো আসলে পুলিশিং দিয়ে হবে না, এইটাই কাউন্সেলিং করতে হবে। ফলে ফর এক্সাম্পল সমাজসেবা অধিদপ্তর এখানে যুক্ত হবে। আপনাদের মধ্যে কি এরকম কোঅর্ডিনেশন আছে? আমরা কোঅর্ডিনেশন করি না যে একেবারে না। তবে আমাদের মূল কোঅর্ডিনেশন হচ্ছে আপনি জানেন যে কমিউনিটি পুলিশিং বা বিট হুম। পুলিশিং এর মধ্যেও আমরা কাজ করি। আমরা কমিউনিটির কাছে যাচ্ছি। কমিউনিটি যারা নেতৃত্ব দিচ্ছেন, সমাজের যারা নেতৃত্ব, স্থানীয় ব্যক্তিবর্গ আছেন, সমাজের আ যারা আছেন, তাদের সঙ্গে আমরা বসতেছি। তাদের কমিউনিটি নিয়ে কথা বলছি। আপনার প্রবলেমগুলো জানতে পারছি। তাদের কাছে আমরা প্রবলেম দিচ্ছি যে আপনার কমিউনিটিতে এই ধরনের প্রবলেমগুলো আছে। কিভাবে এটাকে ইরাডিকেট করা যায়, কিভাবে এটাকে রিমুভ করা যায়। তো তাদের সঙ্গে এভাবে কাজ করতেছি এবং এক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমরা ভালো রেজাল্টও পাচ্ছি। আমরা আমাদের পুলিশ অফিসারদেরকে আমরা নির্দেশনাও দিয়েছি। আমরা ব্যক্তিগত আমরাও যাচ্ছি যে সোসাইটিতে যদি আমি ইন করতে না পারি, তার প্রবলেমটাকে যদি আমরা আইডেন্টিফাই করতে না পারি, তাহলে আমি আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণও করতে পারবো না। পাশাপাশি যে নতুন যে কনসেপ্টগুলো আসতেছে, এগুলো আমরা নির্মূল করতে পারবো না। আমরা সবসময় এইজন্য সোসাইটির কাছে ফিরে যেতে চাই। সোসাইটির কাছে আমরা যেতে চাই। আমরা তাদের সঙ্গে হাতে হাত, কাঁধে কাঁধ মিলে কাজ করতে চাই। আমার ধারণা বা আমরা এইভাবে কাজ করলে এই যে প্রবলেমগুলো হচ্ছে এগুলো অনেকটাই নিরাময় করা সম্ভব এবং সেভাবে আমাদের যে যতটুকু করা সম্ভব। আর কোঅর্ডিনেশনের কথা আপনি বলছেন, কোঅর্ডিনেশনের ক্ষেত্রে যখন আমাদের দরকার হয়, আমার যেমন কিশোর অপরাধীদের ক্ষেত্রে যখন আমরা তাকে অ্যারেস্ট করি, তখন আলটিমেটলি আমাদেরকে সমাজসেবার অধিদপ্তরের কাছে ন্যস্ত করতে হয়, প্রবেশন অফিসারের কাছে ন্যস্ত করতে হয়। সো তারা ওয়াকিবহাল, আমরা তাদের সঙ্গে কাজ করতেছি। কখনো বিভিন্ন আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এই বিষয়গুলো উচ্চারিত হয়। আমরা যখন আইনশৃঙ্খলা যারা বাহিনী আছে তাদের মধ্যেও কোঅর্ডিনেশন হয়। যেমন আমরা পুলিশে কাজ করছি, অন্যান্য যে আইনশৃঙ্খলা বাহিনী আছে তাদের সঙ্গে আমাদের কোঅর্ডিনেশন হয়। তো আমরা চাই যে একটি যেটা আপনি বললেন হলিস্টিক অ্যাপ্রোচের মাধ্যমে এগুলোকে ইরেডিকেট করে অ্যাটলিস্ট নিয়ন্ত্রণ রাখা, যাতে করে মানুষ স্বস্তি পায়, মানুষ স্বস্তিতে চলাফেরা করতে পারে। এবার একটু পুলিশ সম্পর্কে জানতে চাই। আপনাদের মানে আপনি তো ধরেন অফিসার, আপনার এক ধরনের জুরিসডিকশন কর্মপরিধি আছে। যারা সরাসরি মানুষকে সেবা দেয়, তাদের সাথে আমরা যখন কথা বলি মাঝে মাঝে, তাদের মনে নানান রকম গ্রিভেন্স থাকে যে অফিস টাইমিং, আবাসন, গাড়ি। মানে পুলিশ যদি নিজে ভালো না থাকে, পুলিশ কি ভালো সেবা দিতে পারবে মানুষকে? আপনার প্রশ্নের মধ্যে উত্তর আছে। আপনি বলছেন যে আসলে পুলিশকে ভালো থাকতে হবে। পুলিশেও একটা মানুষ, ভাবতে হবে যে পুলিশের একটা ফ্যামিলি আছে, সেও একজন মানুষ। সে ইউনিফর্মটা গায়ে দেয়। আ পুলিশের এই সমস্ত কাজের ক্ষেত্রে আমরা বিশেষ করে পুলিশের ডিউটির ক্ষেত্রে অবশ্যই তাদেরকে অনেক সময় অতিরিক্ত ডিউটি করতে হয়। এটি আসলে আমরা কোনোভাবেই পরিহার করতে পারি না। একজন চাইলেও আমরা পারি না। যেমন আপনি জানেন যে বিভিন্ন উৎসব পার্বণে মানুষ যখন বাড়িতে যায়, প্রিয়জনদের সঙ্গে সময় কাটায়, তখন আমাদের ডিউটি করতে হয়। যেদিন আপনার ছুটির দিন সেদিন আমার বেশি ডিউটি পড়ে যায়। তো সেটি একটি বাস্তবতা, কোনো অস্বীকার করার উপায় নেই। এই ক্ষেত্রে সরকার চিন্তা করছে যে কীভাবে এটাকে গত পুলিশ উইকেও আমরা এগুলো নিয়ে আলোচনা হয়েছে। তো আমার মনে হয় সরকার যারা নীতি নির্ধারণী পর্যায়ে কাজ করেন তারা এগুলো নিয়ে কাজ করছেন। তো এই মুহূর্ত পর্যন্ত পুলিশের একটা ওভারবার্ডেন রয়েছে। তাদের অবশ্যই থাকার বিষয়েও কিছু সমস্যা রয়েছে। মানে এগুলো আমি ধরুন সমাধানের পুলিশ চেষ্টা ব্যারাকে গেছি অনেক, হ্যাঁ? রাইট। একটা হিউম্যান বিইং এর ন্যূনতম যতটুকু স্বস্তিদায়ক পরিবেশ দরকার, মানে কেউ তো 5 স্টার হোটেলে থাকতে চায় না। কিন্তু ন্যূনতম স্বস্তিদায়ক পরিবেশ আমি অন্তত আমার ব্যক্তিগত বিবেচনায় মনে হয়েছে এইরকম পরিবেশের থেকে একজন পুলিশ কনস্টেবল কিংবা একজন নায়েক কিংবা একজন সাব ইন্সপেক্টর তিনি আমাকে সেবা দিতে পারবেন না। তার তো মেজাজ খিটখিটে থাকবে।
আমাদের ডিএমপির ক্ষেত্রে কিছু থানার এখনো নিজস্ব ভূমিতে বা নিজস্ব ভবনে নেই। এইগুলো ভাড়া করা ভবনে আমরা এখন পরিচালিত করছি। কারণ এগুলো আমরা এখনো জোগাড় করতে পারি নাই। কাজ চলমান অবস্থায় আছে। কিছু ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা রয়েছে। আপনি যেটা বললেন থাকার বিষয় এবং ডিউটির বিষয় এবং অন্যান্য যেগুলো বিষয় ছুটি বা আ লজিস্টিক বা মেডিকেল রিলেটেড এগুলো আমরা আপ্রাণ চেষ্টা করতেছি এগুলোকে একটি পর্যায়ে নিয়ে আসার জন্য। বাট আমার মনে হয় এখনো সেই ক্ষেত্রে কিছু ঘাটতি রয়েছে। আমরা আশা করি সরকার এই বিষয়গুলো তারা ওয়াকিবহাল হয়েছেন এবং তারা চেষ্টা করে যাচ্ছেন। এটি হয়তো অদূর ভবিষ্যতে দূর করা সম্ভব হবে আরকি। আরেকটা হচ্ছে আপনাদের গাড়ি, মানে ঢাকার বাইরের গাড়িগুলোর কথা বাদই দিলাম। ডিএমপি তো অনেক টহল পার্টির গাড়ি দেখেছি আমি। মানে যেগুলো আসলে মানে ওই যে আমরা বলি না লক্কর ঝক্কর, পাবলিক বাসগুলো যেরকম লক্কর ঝক্কর, এরকম অনেক পুলিশের গাড়ি আমরা মুভিতে দেখি, কিংবা মুভিতে না, মানে মিডল ইস্টের অনেক দেশে গিয়েও দেখি পুলিশের গাড়ি মানে হচ্ছে পুলিশের ইউনিফর্ম এবং গাড়ি দেখলেই তো মানুষের মধ্যে একটা অন্যরকম আসে। আর মানে এই গাড়ির সাথে দৌড়াও পারা যাবে না, কিংবা তার যে অ্যাটিটিউড, এইটা কি গুরুত্বপূর্ণ না? মানে পুলিশের ইউনিফর্ম থেকে শুরু করে তার অ্যাটিটিউড, তার তাকানো, তার হাঁটা চলা এবং তার বাহন, এইটা একটা এনভায়রনমেন্ট তৈরি করতে পারে কিনা? ডেফিনিটলি পুলিশকে একজন সন্ত্রাসীকে বা অপরাধীকে চেজ করতে হলে পুলিশের গতি থাকতে হবে। যদি পুলিশেরই গতি না থাকে পুলিশ অপরাধীকে চেজ করতে পারবে না। আমাদের কি সমস্যা রয়েছে? আমার মনে হয় ১ মাস ঢাকা সমস্যা শহরে কেউ ঘুরলে ২-১টা পুলিশের গাড়ি ঠেলতেও দেখা যায়। হ্যাঁ, কিছু পুরোনো গাড়ি তো রয়েছে। বাট ধাপে হয়তো এগুলো পরিবর্তন করা হচ্ছে। এগুলো কারণ পুলিশের গাড়ি কিনতেও অনেক অর্থের প্রয়োজন, সংস্থানের প্রয়োজন হয়। সরকারকে এই বিষয়ে জানানো আছে। সরকার হয়তো কোনো পরিকল্পনা নিশ্চয়ই আছে। বাট এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি কোনোরকম। বাট হ্যাঁ, কিছু লক্ষ্যযোগ্য গাড়ি তো রয়েছে। এই গাড়িগুলো আমরা অনেক সময় মেইনটেন্যান্স করেই চালাচ্ছি। বাট আমাদের জন্য নতুন গাড়ি হলে বা আরও ভালো গাড়ি হলে অবশ্যই আমাদের অপারেশনের জন্য এবং পুলিশের সেবা নিশ্চিত করার ক্ষেত্রে এটি অবশ্যই ভালো হবে এবং এটি আমরাও চাই যে আরও ভালো গাড়ি আসুক। আমরা যেটার মাধ্যমে সেবা দিতে পারি। বাট এই নিয়ে কাজ চলতেছে। আমরাও চাচ্ছি সরকার সাধ্য অনুযায়ী আমাদেরকে দিচ্ছে। তারপর আমাদেরকে তো সরে যাওয়ার কোনো সুযোগ নেই। আমরা যে দায়িত্ব নিয়েছি পুলিশের, আমাদের নগরবাসীকে আমাদের অবশ্যই সেবা দিতে হবে। তো আমার যতটুকু আছে এটা নিয়ে আমরা ফাইট করছি। আমাদের জন্য আরও ভালো কিছু আসলে অবশ্যই সেটি আমাদের জন্য ভালো। তবে আমাদের তো এখান থেকে সরে যাওয়ার কোনো সুযোগ নেই। আমরাও চাই ভালো কিছু আসুক। আমরা আরও ভালোভাবে নগরবাসীর সেবা দিই। কমিউনিটি পুলিশিং এর কনসেপ্টটা একটু বলবেন আপনারা কিভাবে এখন চালাচ্ছেন? মানে একটা অভিযোগ ঠিক না, একটা পারসেপশন হচ্ছে কমিউনিটি পুলিশিং এর জন্য আপনারা পাড়া কিংবা মহল্লার যাদের সাথে যোগাযোগটা করেন কিংবা যাদের সাথে ডিলটা হয়, অধিকাংশ ক্ষেত্রেই তারা স্থানীয় পলিটিক্যাল লিডার। ফলে একটা পলিটিক্যাল আসপেক্ট কিংবা পার্সপেক্টিভ সেখানে থাকে। ওই মহল্লায় ধরেন সিভিল সোসাইটির লোক আছে কিংবা মুরব্বি, যার কথা হয়তো মহল্লার সবাই শুনবে, তার হয়তো একটা পলিটিক্যাল আইডিওলজি থাকতে পারে। এই প্রবলেমগুলো কি আপনারা কখনো আইডেন্টিফাই করেছেন? না, কমিউনিটি পুলিশিং আমাদের পুলিশিংয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। আমি মনে করি যে কমিউনিটি পুলিশিং মিনস কি? যে আমরা জনগণের কাছে যাচ্ছি। জনগণ কমিউনিটির লোকজন এখানে তাদের মধ্যে যারা নিজেকে নেতৃস্থানীয় যারা আছে, যাদেরকে সবাইকে মানে বা যাদের একটু গ্রহণযোগ্যতা রয়েছে, এই ধরনের ব্যক্তিকে নিয়েই আমরা কমিউনিটি পুলিশ করছি। আমি আগেই বলেছি যে কমিউনিটি পুলিশের উদ্দেশ্যটাই হচ্ছে যে কমিউনিটির সঙ্গে আমাদের এঙ্গেজমেন্ট। মানে একদম মাঠ পর্যায়ে কমিউনিটিকে মিশে মাঠ যাওয়া। পর্যায়ে মিশে যাওয়া। ওদের প্রবলেমগুলো জানা, ওরা আমাকে জানাবে ওদের প্রবলেমগুলো। কোনো ইনফরমেশন থাকে, ইন্টেলিজেন্স লেড পুলিশিংয়ের কথা আমরা বারবার বলি। যে সেটার মেইন সোর্স হচ্ছে কিন্তু কমিউনিটির লোকজন যদি আমাকে ইনফরমেশন না দেয় যে কারা এখানে অপরাধ করতেছে, কারা এখানে জুয়া খেলছে, কারা মাদকের সঙ্গে সম্পৃক্ত, তাছাড়া কিন্তু আমি জানবো না। তো কমিউনিটি নিজ দায়িত্বে এটা করে, আমরা সেখানে যাচ্ছি। তো এটা তো অবশ্যই একেবারেই অনেক আগের থেকে এটা আছে। আপনি যেটা বললেন যে কমিউনিটি পুলিশিংয়ের ক্ষেত্রে যে কমিটি করা হচ্ছে, সেক্ষেত্রে যে একজন রাজনীতিবিদ অবশ্যই কমিউনিটি পুলিশিংয়ের মেম্বার হতেই পারে, অবশ্যই পারে। হতে পারেন। আমাদের নির্দেশনা সবসময় থাকে যে এমন ধরনের লোককে নিয়ে কমিউনিটি পুলিশিং কমিটিগুলো গঠন করা যারা সত্যিকার অর্থেই পুলিশকে যেটা পুলিশ চায়, যে ইন্টেলিজেন্স বা অন্য সহযোগিতাগুলো তারা পুলিশকে সহায়তা করা, এরকম আমরা চাই এবং অনেক ক্ষেত্রে এটাই আমরা করছি। হয়তো দু একটা ক্ষেত্রে এরকম থাকতে পারে, আমরা আমাদের নলেজে আসলে সেটা আমরা চেষ্টা করি। আমরা সবসময় নির্দেশনা আমরা ওসি, ডিসি যারা মাঠ পর্যায়ে কাজ করে তাদের নির্দেশনা দিয়েছি যে ওই কমিটি যাদেরকে দিয়ে আমাদের এই কাজগুলো হবে,
হতে পারে একজন ইমাম সাহেব, একজন সাংবাদিক, একজন ডক্টর, একজন টিচার, একজন ইমাম, একজন রাজনীতিবিদ, যেই হোক না কেন, যে এই সোসাইটিকে লিড দিতে পারবে এবং সোসাইটির তার গ্রহণযোগ্যতা রয়েছে এবং সে আমার যে ইনপুটগুলো সেগুলো আমি যার কাছ থেকে পাবো, যে আমার সহযোগিতা করবে, তাকে আমরা কমিটি নেওয়ার জন্য। এবং ভাইস ভার্সা আপনাদের কাজগুলো হ্যাঁ, ডিসপার্স এবং করতে পারবে। আরেকটা বিষয় হচ্ছে এটা তো কোনো পার্মানেন্ট কোনো কমিটি না। যদি এরকম কোনো বিতর্কিত ব্যক্তি এখানে প্রবেশ করে বা কোনো বিতর্কিত কর্মকাণ্ড ইন দ্য নেম অফ কমিউনিটি পুলিশিং, সেক্ষেত্রে আমাদের সুযোগ আছে সেগুলোকে বাদ দেওয়া, নতুন করে রিফর্ম করা, কমিটি রিফর্ম করা, এবং সেক্ষেত্রে আমরা করে থাকি সেটা আর কি। ঢাকায় এই মুহূর্তে সবচেয়ে বেশি অপরাধ কি হয়? মানে ধরেন একটা সময় আমরা দেখতাম না যে বিল্ডিং করতে গেলেই চাঁদা, একটা নতুন কনস্ট্রাকশন করতে গেলেই চাঁদা দিতে হতো, সেই জিনিসটা মাঝখানে অনেকটা কমে এসেছিল। গত ৬-৭ মাস কিংবা ১ বছরে এই জিনিসটা আবার শোনা যাচ্ছে এবং যাদের আপনারা টপ টেরর বলেন, বিদেশে থেকে আমাদের একটা রিপোর্টও গেছে যে বিদেশে থেকে তারা অপরাধ করছেন ঢাকায়। এইগুলো কি আপনাদের নজরে পড়ে কিংবা এইগুলোর রেমেডি আপনারা কিভাবে হ্যান্ডেল করেন? আমি আপনাকে কথা বলতে পারি পরিসংখ্যানের ভিত্তিতে। আমার কাছে যে পরিসংখ্যান আছে, যে সমস্ত ব্যক্তি আমাদের কাছে পৌঁছেছে কোনো চাঁদাবাজের বিষয় হোক বা অন্য কোনো যে কোনো অপরাধের বিষয় হোক, আমরা তাদের সেগুলোকে অভিযোগ গ্রহণ করেছি, এটা কিন্তু মামলা হলে অনেকে মামলা পৌঁছাইতে নিয়েছি। চায় না, মানে ফার্দার ঝামেলার জন্য অনেকে পুলিশের কাছে যাইতে চায় না। এইটা কি আপনি মানেন? একজন মানুষকে, কারণ আমি পুলিশের কাছে গেলে আমার বাসায় ওদিন রাত্রে একটা ককটেল ফুটবে কিনা কিংবা আমার কেচে কেটে গুলি করবে কিনা, এই অ্যাসিওরেন্স কি আমি পাই? নিশ্চয়ই আমি এটুকু বলতে পারি, আপনাকে সাহস করে আসতে হবে থানার পুলিশের কাছে, আপনাকে তো আপনার অভিযোগ জানাতে হবে। তো আদারওয়াইজ পুলিশ আপনার ব্যক্তিগত বিষয়গুলো তো পুলিশ জানতে পারবে না, আপনাকে আসতে হবে থানায়। আমরা সবসময় ওয়েলকাম করি। আপনি যদি কখনো বাধার সম্মুখীন হয়, কখনো অসহযোগিতা পান, সেক্ষেত্রে আপনি আসবেন, কিন্তু আপনাকে আসতে হবে, আপনাকে প্রবলেমগুলো নিয়ে আসতে হবে। আপনি যখন 1 দিন 2 দিন বলবেন, আপনি XYZ MNOP যখন আসবেন, আপনি পুলিশকে জানাবেন যে দিস আর দ্য প্রবলেমস, এই মুহূর্তে এটা চলমান আছে, অবশ্যই পুলিশকে অ্যাকশনে যেতেই হবে এবং আমরা প্রস্তুত। আর যদি কোনো ক্ষেত্রে কোনো ব্যক্তিগত কারো দায় থেকে থাকে, যদি কেউ এটাকে ওভারলুক করতে চায়, আমরা বলবো সেটা তার ব্যক্তিগত বিষয়, কিন্তু আমরা অ্যাজ এ হোল পুলিশ আমরা এটা জানতে চাই যে কারা এখানে এই কাজগুলো করতেছে, এবং আমরা এটা নিশ্চয়তা দিতে চাই যে আমরা তাদের বিরুদ্ধে অ্যাকশনে যাব। এবং আমরা আমরা কাজ করছি এই নিয়ে, সোসাইটিতে প্রবলেম আছে, থাকতে পারে, কিন্তু আমরা চাই যে সবরা আসুক, আমরা ওটার কাজ করব। আর অপরাধের কথা বলছেন, অপরাধ সকল ধরনের অপরাধই আছে এখানে ক্রাইম অ্যাগেন্স্ট প্রপার্টিটা আছে, অনেক সময় ছিনতাই হয়েছে, বাট যেগুলো আমাদের মাদকের বিষয়গুলো আছে, এই মাদক উদ্ধার হচ্ছে, প্রচুর মাদক উদ্ধার হচ্ছে। তো সব ধরনের ক্রাইমে এখানে আছে। আমি এককভাবে কোনো ক্রাইম একেবারেই এই মুহূর্তে, ক্রিমিনালরা তো ধরেন স্ট্র্যাটেজি চেঞ্জ করে, আপনি যত নতুন নতুন স্ট্র্যাটেজি দিয়ে তারা ধরবেন, সে ততটা স্ট্র্যাটেজি চেঞ্জ করবে। মানে বলা হয় ওয়ান স্টেপ অ্যাহেড, আইদার পুলিশ অর দি ক্রিমিনাল, যে আগায় থাকবে সে আগায় থাকবে। এখনকার যে অপরাধ প্রবণতা, এই ডিজিটালাইজেশনের যুগে অনলাইনে ক্রাইম অনেক বেড়েছে, পুলিশ সেটার সাথে পাল্লা দিয়ে কতটা আধুনিক হতে পারলো? ধরেন আমরা দেখি যে কোথাও একটা ডেড বডি পাওয়া গেলে তার ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করে এনআইডি সার্ভার থেকে তার পরিচয় নিশ্চিত হওয়ার জন্য পিআইবির জন্য ওয়েট করতে হচ্ছে থানা পুলিশকে, কিংবা সিডিআর বোধহয় এখন থানার পুলিশ বের করতে পারে, একটা লোকেশন ট্র্যাক করা। থানা পুলিশের কথা কেন বলছি? থানা পুলিশ তো একজন মানুষের সবচেয়ে নিকটস্থ ভরসাস্থল, এটা মানে, এবং আমি যখন ভুক্তভোগী হব, আমি চাইবো যত দ্রুত সম্ভব একটা রেমেডি। সেই ক্ষেত্রে থানা পুলিশকে কতটা স্ট্রেংথেন করা সম্ভব হলো ডিজিটালি? না, ডিজিটালি থানা পুলিশকে আমরা অনেক ক্ষেত্রে স্ট্রেংথেন করার চেষ্টা করি। যেমন আপনি যেমন সাম্প্রতিককালে আমরা বডি অন ক্যামেরা দিয়েছি পুলিশকে, এটা পুলিশকে অনেক ক্ষেত্রে সুবিধা দিয়েছে, যে পুলিশ নিজেও ভিক্টিমাইজ হওয়ার থেকে ইয়ে পাচ্ছে, বা কোনো জনগণ যদি কোনো ক্ষেত্রে পুলিশ কোনো ক্ষেত্রে কোনো জনগণের ক্ষেত্রে কোনো ধরনের মানে আইন বিরুদ্ধে কোনো আচরণ করে থাকে, সেটা ভাইস ভার্সা ডিফেন্সিভ ম্যাটেরিয়াল পাওয়া যায়, একটা দিয়েছি। এটি একটি বিষয় গেল। আর দ্বিতীয় কথা যেটা বললেন যে আপনি যেটা বললেন যে ফরেন্সিকের কথা বললেন, যে এই সুযোগগুলো কিন্তু আমরা এখন যখনই কোনো সাব ইন্সপেক্টর বা কোনো আইও তদন্ত কর্মকর্তা কোনো ধরনের সাপোর্ট চাচ্ছে, আমাদের ডিএমপি তরফ থেকে অনেক ধরনের সাপোর্ট তৈরি হয়েছে, ও চাইলেই এখন সেটা গ্রহণ করতে পারে। আপনি যে কথাটা বললেন যে আনআইডেন্টিফাইড লাশের ক্ষেত্রে আমরা যেটা করছি, যে এখন ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে আইডেন্টিফিকেশন করছি, সেই ক্ষেত্রেও যদি না হয় অন্য আমাদের অনেকগুলো ডিএনএ আমরা স্যাম্পল কালেক্ট করেছি, আমাদের ডিএনএ ল্যাবের মাধ্যমে তাদের ডিএনএ সংরক্ষণ করা হচ্ছে। কোনো প্রকৃতিতে কোনো ব্যক্তি তার কাছে যদি এসে দাবি করছে, যে তখন তার ডিএনএ দিয়ে ম্যাচ করে আমরা এটা আইডেন্টিফাই করতে পারছি। এটা জানেন
জুলাই গণঅভ্যুত্থানের ক্ষেত্রে যারা নিহত শহীদ হয়েছিলেন তাদের ক্ষেত্রেও কিন্তু আমরা এইভাবে অনেককে আইডেন্টিফাই করতে পেরেছি। তো সেই ক্ষেত্রে আমরা পিছিয়ে নেই। পুলিশের যে বৈজ্ঞানিক যে তদন্ত প্রক্রিয়াগুলো অনেকটাই আমরা নিয়ে এসেছি। সাইবার ক্রাইমের কথা বলছেন, এটি খুবই একটি অ্যালার্মিং একটা অবস্থা চলছে। আমরা পুলিশ অফিসাররাও এই সাইবার ক্রাইমের শিকার হচ্ছে, বাট আমরা আমাদের ডিএমপি আমি মনে করি তারা এই ক্যাপেবল, তাদের সেই ক্যাপাসিটি আছে যে কোনো ধরনের ক্রাইম, সাইবার ক্রাইমকে আমরা এখন আমাদের সাইবার ক্রাইম ডিবিতে একটা নতুন ইউনিট করা হয়েছে যেখানে যে কোনো ব্যক্তি ওখানে যাতে অভিযোগ জানাতে পারবে, ওখানে যে জিডি করতে পারবে এবং তার অভিযোগ জানাতে পারবে এবং মানে তাড়াতাড়ি করে এটার একটা তারা সমাধান পাবে। আমাদের ডিবিতে সাইবার ক্রাইম ইউনিট করা হয়েছে। টিভিতে কি একজন নাগরিক সরাসরি কি অভিযোগ জানাতে পারবে। আপনি দেখবেন ডিবিতে একটি ছোট্ট আমরা আউটলেট করেছি যেখানে একজন মানুষ সরাসরি তার সাইবার রিলেটেড কোনো প্রবলেমের কথা বলতে পারবে, তার অভিযোগ জানাতে পারবে, মানে থানায় না গিয়েও সরাসরি ডিবিতে যে ডিবি সাইবার যে ইউনিট আছে এবং যে এটি ভিতরে না, একেবারে রাস্তার পাশেই এটা করা হয়েছে। যদি আপনি কখনো যান দেখবেন যে ওইখানে চমৎকারভাবে একটি আমরা আউটলেট করেছি যেখানে যে কোনো ব্যক্তি, যে কোনো সে হোক পুরুষ অথবা নারী, যে কেউ তার অভিযোগ জানাতে পারবে এবং খুব সুন্দরভাবে তারা এখান থেকে তার নিতে পারে। এবং আমি যেহেতু ক্রাইমে কাজ করি, এই ধরনের প্রবলেমগুলো আসতেছে, এটা ডে বাই ডে ইনক্রিজ বাড়ছে এবং আমরাও চেষ্টা করতেছি যে এই বিষয়গুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এগুলোকে তদন্ত করা এবং যারা দোষী তাদেরকে বিচার আওতা আনা। বিশেষ করে আপনি জানেন যে পার্সোনাল যে বিষয়গুলো থাকে, ব্যক্তিগত অনেক ক্ষেত্রে এগুলো সাইবার ক্রাইমের উপাদান হয়ে ওঠে। ইদানিং কিছু ফাইন্যান্সিয়াল ক্রাইম যেটাকে বলা হবে, সেই ধরনের ক্রাইমের সঙ্গেও আমরা কিছু পাচ্ছি যেখানে মানুষজন পাটপাররা এখানে ফাইন্যান্সিয়াল ক্রাইম মানুষের টাকা হাতিয়ে নিচ্ছে। এই ধরনের অনেক ধরনের ক্রাইম হচ্ছে। এই ধরনের ক্রাইমগুলো তদন্ত করার ক্ষেত্রে পুলিশের সেই ক্যাপাবিলিটি আছে, বিশেষ করে ডিএমপির কথা আমি বলতে পারি, আমাদের সেই ক্যাপাবিলিটি আছে এবং আমরা করছি। আমি জনগণকে এইটুকু বলতে চাই যে আপনারা যখন কোনো ক্ষতির শিকার, আপনারা আমাদের কাছে একটু আসুন। আপনি থানায় আসেন অথবা আমাদের যে কোনো লেভেলের কর্মকর্তার কাছে আসেন। যেমন থানা আছে, আপনি জানেন যে এখানে আপনি গুলশানে একজন ডিসি আছেন, তার কাছে আপনি আসতে পারেন। আপনি এখানে আপনি ডিএমপি কমিশনার অফিসে আসতে পারেন। এখানে কমিশনার স্যার নিজেও হিয়ারিং দেন। আমি জয়েন্ট কমিশন ক্রাইম হিসেবে আমিও স্যারের তরফ থেকে অনেক ধরনের এগুলো হিয়ারিং দেই। যার যতটুকু প্রবলেম সেই অনুযায়ী আমরা শোনার পর আমরা সেটা সেভাবে প্রতিকার দেওয়ার চেষ্টা করি। তো আমার মনে হয় জনগণকেও পুলিশি সেবাটা নেওয়ার অনেক, যে আপনি আগে বলেছিলেন যে একটা ভয়, এর কোনো সুযোগ নেই। আপনি যখনই বিপদে পড়বেন আপনি আসতেই হবে পুলিশের কাছে এবং এটা আপনি নির্দ্বিধায় আপনি আসবেন। যেটি আইনের আওতায় যতটুকু আপনাকে আমরা সেবা দেওয়ার সুযোগ থাকে আমরা অবশ্যই আমরা এটা এনশিওর করব। এটা আমি আপনার মাধ্যমে এটিকে জনগণবাসীকে আহ্বান জানাতে চাই। এগুলো তো ধরেন মানে ক্রাইম এগেইনস্ট প্রপার্টি অ্যান্ড অল পার্সোনাল প্রবলেমস। একটা বড় কনসার্ন হচ্ছে যেটা শুরু করেছিলাম আপনার সাথে, যে উগ্রবাদী হামলার আক্রমণ, মানে এক্সট্রিমিজমের এক ধরনের, অনেকেই বলেন যে বাংলাদেশে এক্সট্রিমিজমের এক ধরনের উত্থান হয়েছে। আমরা হোলি আর্টিজানের কথা জানি, এই ধরনের অসংখ্য ঘটনা ঘটেছে। সেই জায়গায় দাঁড়িয়ে এখন ডিএমপি কোথায়? মানে আপনারা কি দেখেন, যে জন্য আপনারা সতর্কবার্তাটা দিলেন, যদিও আপনারা বলেছেন এটা রুটিন সতর্কবার্তা, তারপরেও মানুষের মধ্যে এক ধরনের কনসার্ন আছে। পলিটিক্যাল লিডাররাও মাঝে মাঝে বলেন। আজকে এই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটা ইন্টারভিউ পড়ছিলাম প্রথমত, তিনিও বলেছেন যে এক ধরনের উগ্রবাদী উত্থান তো আছেই। এই জায়গাটা অ্যাড্রেস করছেন আপনারা? আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে জায়গাটা অ্যাড্রেস করি, কারণ আমরা মনে করি যে এই ধরনের কোনো ঘটনা ঘটলে এটি দেশের ইমেজের সঙ্গে সম্পৃক্ত। যদিও আমরা এখন পর্যন্ত আমাদের যে ওই ধরনের কোনো ব্যাপক ভিত্তিক কোনো কিছু ঘটনা ঘটেনি এবং আমরা খুবই সচেতন আছি। এই সচেতন এই জন্যই থাকি যে এই দেশটাকে অনেকেই এটাকে বিভিন্নভাবে ব্র্যান্ডিং করতে চায়, তো আমরা সেই সুযোগ দিতে চাই না। গত কয়েকদিনে কিছু এলিমেন্ট দেখা গেছে, ধরেন একটা মেট্রো রেল স্টেশনের নিচে ফার্ম গেটে মতিঝিলে একটা বোমা পাওয়া গেছে, যেটা পরে নিষ্ক্রিয় করা হয়েছিল। এরপরে মিরপুর 10 ফার্ম গেটে পানের কৌটা আর জর্দার কৌটা পাওয়া গেছে। তার মানে একটা সত্য ঘটনা আছে বোমের, কোনো সন্দেহ নেই। এটা তো আপনারা মিডিয়াতেও দেখেছেন, এই ধরনের একটা ঘটনা ঘটেছে সেদিন। তো আমরা এটাকে সর্বোচ্চ গুরুত্ব দিই, এটা তদন্ত চলতেছে। আপনি অচিরেই এটা একটা ভালো ফলাফল আপনি পাবেন হয়তো বা। এটা নিয়ে কাজ করতেছে আমরা দেখি কারা কি। একটা গোষ্ঠী সবসময় চায় যে এই দেশটা ভালো না থাকুক, সবসময় চায়। তো এটা আমরা হতে দেব না এবং আমরা সেই ক্ষেত্রে আমাদের ক্যাপাবিলিটি আছে। আপনি বলছিলেন যে কেউ কি বাংলাদেশকে অন্যভাবে ব্র্যান্ডিং করতে চায়? এই ধরনের কোনো গোষ্ঠীর এক্সিস্টেন্স আছে? বাংলাদেশের নাগরিক যারা, তারা কখনোই চায় না।
যারা বাংলাদেশে ভালো চায় না তারা নিশ্চয়ইভাবে এটা বাংলাদেশের যে ভালো জিনিসগুলোকে তারা নেগেটিভলি ইয়ে করতে পারে। আপনি দেখেছেন যে ইয়ার পরে আমাদের যা কমিউনাল হারমোনি, আমাদের যত ধর্মের মানুষ বসবাস করতেছে, আমরা কিন্তু সর্বোচ্চ চেষ্টা করি যে এই ধরনের একটা ঘটনার পরে এই ধরনের কিন্তু বড় ধরনের কোনো কিছু ঘটনা ঘটে নাই, এবং এখন চমৎকার একটা সহাবস্থান বিরাজ করতেছে। যার যার বাংলাদেশটা সবারই এখানে, বিঙে মুসলিম, বিঙে হিন্দু, বিঙে বুদ্ধিস্ট, বিঙে খ্রিস্টিয়ান, সবার দেশ এটা। সো সবাই তার এখানে কাজ করবে, আমরা এখানে এটা কন্ট্রোল করেছি। কিন্তু এখানে যারা এই বিষয়টাকে এটার ভালো একটা সহাবস্থানটাকে যারা নেগেটিভলিভাবে বা এখানে একটা বিতর্ক সৃষ্টি করতে চায়, তাদের তো আমরা কখনোই ছাড় দেবো না, এবং আমরা এখানে কাজ করছি, আমরা সতর্ক আছি, আমাদের ক্যাপাবিলিটি আছে। আমার মনে হয় এটি আমরা কন্ট্রোল থাকবে, এটা নিয়ে নগরবাসী একে কোনোভাবেই আতঙ্কিত হওয়ার সুযোগ নেই। তবে আমরা এটা আহ্বান জানাই, যদি কারো দৃষ্টিতে কোনো ইনফরমেশন থাকে, কোনো কিছু থাকে, এটা যেন দ্রুত পুলিশকে জানানো হয় আর কি। নগরবাসী মানে যে কোনো নাগরিক পুলিশকে কোনো তথ্য দিলে তার নিরাপত্তা কিংবা গোপনীয়তা পুলিশ নিশ্চিত করতে পারে, কোনো সন্দেহ নেই। আমি মনে করি যদি উনি মনে করেন যে আমি ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে আমি তথ্য দিলে আমার সমস্যা আছে, কোনো সমস্যা, এখন তো ডিজিটাল যুগ, আপনি যে কোনোভাবে দিতে পারেন, সো আপনি এটা দিতেই পারেন। সো আমরা সবসময় আহ্বান করি, আপনি আমার অফিসে আসার দরকার নেই, আপনি একটা ফোনের মাধ্যমে আমাকে তথ্য দিতে পারেন। আমরা শুধু এইটুকু চাই, আপনি যে তথ্যটা দেবেন সেটা যেন অ্যাকিউরেট হয়, এটা যেন সঠিক হয়, এটা বেসড অন ইনফরমেশন, আমরা যেন ওখানে অ্যাকশনে যেতে পারি, আমরা যেন কোনোভাবে এটা না হয়, এটা আমরা বলতে চাই। বাট আপনার তথ্য আমাদের খুব প্রয়োজন, আপনার তথ্যই আমাদের কাজটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, আমাদের পুলিশিংটাকে আরো সুন্দরভাবে পরিচালিত করতে সহায়তা করবে। একবার শেষ করবো একটা প্রশ্ন করে, পুলিশ কি ভালো আছে? পুলিশ অবশ্যই ভালো আছে, পুলিশ ভালো থাকতেই হবে। পুলিশ ভালো না থাকলে বাংলাদেশ ভালো থাকবে না, আইন শৃঙ্খলা ভালো থাকবে না, সমাজ ভালো থাকবে না। আমরা ভালো আছি, আমাদের কি সমস্যা রয়েছে, এই সমস্যাগুলো সমাধান হবে, নিশ্চয়ই সমাধান হবে। আমরাও চেষ্টা করতেছি, সরকার চেষ্টা করছেন, আমাদেরও একটা দেশের বিভিন্ন সংকট রয়েছে, আর্থসামাজিক অবস্থা রয়েছে, সবগুলো বিবেচনা করেই আমাদেরকে চলতে হবে। আমরা চাইলেই একটা উন্নত দেশ পুলিশের মতো সব কিছু একদিনই পেয়ে যাব না, হয়তো ধীরে ধীরে এটি আমরা পাবো। বাট আমরা একটা কথা সবসময় বলি, আমাদেরকে এই দায়িত্ব ছেড়ে যাওয়ার কোনো সুযোগ নেই। আমাদের সেটি হয়তো আমাদের ওভারটাইম করতে হয়, আমাদের ফ্যামিলির সঙ্গে কম সময় দেওয়া হয়, বাট আমরা মনে করি এক্স্যাক্টলি আমাদের এটা গালি তো অনেকেই দেয়, তারপর আমরা মনে করি যে আমরা এটা রিঅ্যাক্ট করে কিছু নেই। মানুষ হয়তো বা আমি ভালো কাজ করলে মানুষ আবার উনিই হয়তো আমার প্রশংসা করবে, আমরা সেইভাবেই যেতে চাই। মানুষের হয়তো ক্ষোভ থাকতে পারে, আমি যেভাবে তারা পুলিশিং চাচ্ছে হয়তো আমরা সেভাবে তার সেবাটা দিতে পারছি না, হয়তো মানুষের ক্ষোভ থাকতে পারে, হয়তো গালি অনেকে দিয়েও দেয়। আমরা মনে করি এটা আমরা কাজের মাধ্যমে ভবিষ্যতে এটাকে তার গালিটাকে প্রশংসায় কনভার্ট করতে চাই। আমরা আশা করি, কারণ আমিও সোসাইটির একজন বাসিন্দা, আমি যদি সোসাইটিকে যদি নিরাপদ করতে না পারি, আমিও নিরাপদ না। সো পুলিশ হিসাবে না, আমি এটা চিন্তা করি, নাগরিক হিসেবে চিন্তা করি, এটা আমার দায়িত্ব। আর পুলিশ হিসেবে তো অবশ্যই আমরা একবারেই ডিরেক্টলি আমরা কাজ করছি। সো এখান থেকে আমাদের পিছু হটার কোনো সুযোগ নেই, পুলিশ ভালো থাকতেই হবে পুলিশকে। মোহাম্মদ ফারুক হোসেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ, অনেক বিষয়ে খোলামেলা আলোচনা করলেন। আমরা নিশ্চয়ই যে আদর্শ, যে নিরাপদ শহরের প্রত্যাশা আপনি করেন, আমি করি, সেটা কোনো একদিন পাবো, সেই প্রত্যাশা আমরাও করি। আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি অনেক কথাই বললাম, হয়তো আরও অনেক কথা বলার ছিল, অনেক সুন্দরভাবে বলা ছিল, অনেকগুলো বিষয় আমি হয়তো উপস্থাপনা করতে পারি নাই, বাট স্টিল আমরা মনে করি আপনি যেটা আজকে যে শো আয়োজন করেছেন, আমি কথা বলতে পারলাম, আমার ধারণা নগরবাসী এটি শুনবেন, এবং এখানে যে পজিটিভ বিষয়গুলো আছে হয়তো তারা আমার সঙ্গে 100% একমত নাও হতে পারে, বাট আমি যে মেসেজগুলো দেওয়ার চেষ্টা করেছি, আপনারা পুলিশের সহায়তা করবেন, পুলিশকে ইনফরমেশন দেন, আপনি দেখবেন আপনি একটা নিরাপদ নগরী বানানোর ক্ষেত্রে আপনার যে অবদান এটি অনেক বেশি প্রয়োজন, আমরা এটি চাই। ধন্যবাদ। কথা বলছিলাম ঢাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের জয়েন্ট কমিশনার ক্রাইম মোহাম্মদ ফারুক হোসেনের সাথে। তার একটাই আহ্বান, পুলিশকে ভালো থাকতে হবে, এবং পুলিশকে ভালো থাকতে হলে জনগণের সহযোগিতা লাগবে। আমরাও সেই প্রত্যাশা করি একটি নিরাপদ শহরের। আপনাদের সবাইকে ধন্যবাদ এতক্ষণ পডকাস্ট কথা চলুক দেখার জন্য।